পার্সোনাল ফাইন্যান্স বা ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার সবচেয়ে সহজতম সূত্র বা রুলটা আমরা বেশিরভাগ মানুষ ভুল করি। তার জন্যেই আমাদের সারা জীবন আর্থিক অনিশ্চয়তা এবং সমস্যার সম্মুখীন হতে হয়। পার্সোনাল ফাইন্যান্সের সেই বেসিক রুলটা হচ্ছে সবচেয়ে সহজতম রুল, সেটা হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি করবেন না। এটা শুনে সকলেই অবাক হয়ে প্রশ্ন করবেন, আরে মশাই, আয়ের থেকে বেশি ব্যয় করা যায়? আমার কাছে যদি 1000 টাকা থাকে, আমি কি 2000 টাকা ব্যয় করতে পারবো? প্রশ্নটা এখানেই। এই ভোগবাদের যুগে এটাই হচ্ছে সমস্যা। তার কারণ এখন ক্রেডিট কার্ড, ইএমআই, বাই নাও পে লেটার, এখন কেন পরে টাকা দাও, এরকম নানা রকম সুযোগ এসে গেছে। আর মানুষের প্রলোভনের ফাঁদে পা দেবার অভ্যেস হয়ে গেছে। তাই আয়ের থেকে ব্যয় মানুষ বেশি করছে এবং যার ফলে সঞ্চয় হচ্ছে না, জীবনে ধারের জালে আটকে যাচ্ছে, যাকে ডেট ট্র্যাপ বলা হয়। তারপরে রাতে ঘুম নেই, আত্মহত্যার প্রবণতা, এগুলো বেড়ে যাচ্ছে। আসুন বন্ধুরা, আজই আমরা রেজুলেশন নিই, শপথ নিই যে আমরা আমাদের আয়ের থেকে বেশি ব্যয় করব না। তাহলেই আমাদের জীবন সুখের হবে, শান্তির হবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমরা সহজ সরল জীবনযাপন করব। কোনো রকম শো অফ বা লোক দেখানো খরচ করে নিজেরা ঋণের জালে আটকে যাব না। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন, অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের ছোটোবেলার থেকে এই শিক্ষাটা দিতে হবে ছেলে মেয়েদের যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনার যতটা আছে তার ভিতর আপনি আপনার বাজেটটা করুন। হ্যাঁ, এই শব্দটি, এর জন্যে দরকার হচ্ছে একটা শৃঙ্খলা পরায়ণ বাজেট করা, বাস্তবোচিত একটা বাজেট করা। বাজেট না করে চললে কখনোই আপনি আয়ের ভিতর নিজের সংসার সামলাতে পারবেন না। এবং আজকাল দ্বিতীয়টা হচ্ছে মানুষ লাক্সারি গুডসের দিকে খুব দৌড়াচ্ছে। আপনার যদি 1 লাখ টাকার একটা বাইকে কাজ চলে যায়, তাহলে 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে তার বিশাল ইএমআই প্রতি মাসে দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? আমরা এইরকম বিভিন্ন ক্ষেত্রে পোশাক, ব্র্যান্ডেড পোশাক কিনতেই হবে। সাধারণ একটা প্যান্ট বা শার্ট 200-300 টাকায়, 500 টাকায় হতে পারে, সেটা ব্র্যান্ডেড ছাপ থাকলেই হয়ে যাবে 2000 টাকা, 3000 টাকা। আমাদের এটা না করলেও চলে। সহজ জীবনযাপনটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের আগের দিনের জীবন চিন্তা করুন। আমাদের ছোটোবেলায় আমাদের প্রজন্মে যারা, তারা জানেন বেশিরভাগ বাড়িতে টিভি ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ছিল না ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, মাইক্রোওভেন, বাইকের এত ছড়াছড়ি ছিল না, খুব বেশি হলে সাইকেল। এ নিয়ে তো আমরা বেশ সুখেই ছিলাম। আমরা তো পড়াশুনোও করেছি, জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, ভালো চাকরি করেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন মানুষ শুধু দামি জিনিসের দিকে ছুটছে, যার ফলে সমাজে একটা বিশৃঙ্খলা এসে যাচ্ছে। পারিবারিক জীবনে অশান্তি, ডিভোর্স, এগুলো হচ্ছে তার পরিণতি। সংসারে কোনো শান্তি নেই, মানসিক শান্তির অভাব।
এবং এটা যদি আপনি দেখেন, এটা পশ্চিমী সভ্যতার একটা অভিশাপ, এই ভোগবাদ বা কনজিউমারিজম। আমি সেদিন দেখছিলাম যেখানে ইউএসএতে সেভিংসের হার খুব কম, সেখানে চায়নার সেভিংসের হার খুব বেশি। চীনারা তাদের জীবন খুব সরল সাদাসিধেভাবে যাপন করে। তারা কোনো কিছু আয় করলে আগে কিছুটা সেভিংস হিসেবে বা সঞ্চয় হিসেবে রেখে দেয়। আপনি 1000 টাকা আয় করলে 900 টাকা খরচ করুন, 100 টাকা আপনার সেভিংস করতেই হবে। এই মানসিকতা যদি না থাকে, তাহলে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনে অনিশ্চয়তা, অস্থিরতা আসবেই। এটাই হচ্ছে আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা। ছোটোবেলা থেকে ছেলে মেয়েকে শেখাতে হবে যে তোমার যেটুকু আছে, তুমি জন্মদিনে যদি একটা টাকা কেউ তোমার গুরুজনরা উপহার দেয়, সেটাকে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে জমা করে দাও। এই বক্তব্যটা খুব সহজ বক্তব্য। এটা আমার মনে হলো এটা সকলকে আরেকবার মনে করে দেওয়া দরকার যে ধারের পিছনে ছুটবেন না, ক্রেডিট কার্ডের পিছনে ছুটবেন না, লাক্সারি গুডস কেনার দিকে ছুটবেন না, বন্ধু সব লোক দেখানোর পথে হাঁটবেন না, ওই অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী, বান্ধবী, প্রেমিকাকে দেখানোর জন্যে অযথা খরচ করবেন না। শান্তিতে জীবনটা কাটান, পরম শান্তি, ঋণবিহীন জীবন। একটা বাজেট করুন, সেই বাজেটের ভিতর আপনি থাকবার চেষ্টা করুন। বাজেটটা দরকার হলে মাঝে মাঝে রিভিউ করুন যে কোন খাতে আরেকটু খরচ কমানো যায়, কোন খাতে একটু জরুরি খরচ বাড়ানো। যতই মূল্যবৃদ্ধি হোক, আপনি যদি বাজেটের ভিতর থাকেন, বাজেট করে সংসার চালান। আজকে যে আমাকে মূল্যবৃদ্ধি কী করে হিট করবে? আজকে আমি যদি 55 টাকা কেজির চাল খাই, মূল্যবৃদ্ধি যদি এমন স্তরে যায়, আমি 50 টাকা কেজির চাল খাবো। ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধিকে আমি অ্যাডজাস্ট করে নেব সেভাবে। তখন আমি ব্যক্তিগতভাবে তো মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশনকে ঠেকাতে পারবো না। আমি যেটা পারি সেটা হচ্ছে আমার পরিকল্পনা করে, আমার ব্যয়কে সংকুচিত করে বাজেটের ভিতর আমাকে থাকতে হবে। এই হচ্ছে সহজ ফর্মুলা। 50-30-20 রুলটা মনে রাখতে হবে। 50 হচ্ছে নিডস, যেটা দরকার, অপরিহার্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, গ্যাস, রিচার্জ, মেডিকেল, ছেলেমেয়ের পড়াশুনো, আপনার ইন্স্যুরেন্সে প্রিমিয়াম, এগুলো হচ্ছে নিডস, এগুলো আপনাকে করতেই হবে। 30% হচ্ছে ওয়ান্টস, একটু বেড়াতে যাওয়ার খরচ, হোটেলে খাওয়ার খরচ, একটা দামি যে পোশাক কেনার খরচ, এগুলো হচ্ছে ওয়ান্টস। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আর 20% আমাকে সঞ্চয় করতেই হবে। এইটা নিয়ে আজই কাগজ কলম নিয়ে বসুন, আজই 50%-এর বাজেটটা করে ফেলুন। যখনই মূল্যবৃদ্ধি হবে 30% কাটেল করে 50%-এর ঘরে নিয়ে আসতে হবে। কিন্তু 20%-এ কোনো হাত দেওয়া যাবে না। ওটা আমার রিটায়ারমেন্ট বেনিফিট, ভবিষ্যতে একটা বাড়ি করার জন্যে টাকা সঞ্চয়, এগুলোর জন্য আমার এই 20% সেভিংস করা থাকবে। সেটা ভালো ভালো ক্ষেত্রে ইনভেস্ট করব আমি, যাতে চক্রবৃদ্ধি হারে সেই টাকাটা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে যায় কয়েক বছরের ভিতর। এই হচ্ছে বেসিক রুল অফ পার্সোনাল ফাইন্যান্স। আয়ের থেকে ব্যয় বেশি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আনন্দই হচ্ছে আল্লাহ, আনন্দই হচ্ছে ঈশ্বর। পরজন্ম, স্বর্গ, নরক এসব হচ্ছে বুজরুকি, কিয়ামত বুজরুকি।